Good morning, dear student. Welcome to the Way Up Solution number 1 study channel of West Bengal. আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ ক্লাস নাম্বার 24 24তম ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং এখানে তোমাদের মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস করানো হবে এবং আমাদের এপ্রিল মাসের ক্লাস রুটিন তোমরা দেখে রাখো। এটা কিন্তু এপ্রিল মাসের সেম রুটিন আছে, প্রত্যেকে এক ঝলকে দেখে নাও। সকাল 8:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ রেগুলার। ওকে, এবং আমাদের প্রত্যেক ফ্রি ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাচ্ছ এবং পেড কোর্স দা TWS একাডেমি অ্যাপে পাবে। ওকে, প্রত্যেকে দেখে রাখো সবগুলো এবং আমাদের প্রশ্ন আলোচনা আজকে শুরু করছি। যারা কানেক্ট হয়েছো অবশ্যই সেশনটি লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো অনেক কোশ্চেন আছে এবং তার সঙ্গে অনেক আলোচনা হবে যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে আসবে। ওকে, তো প্রথম প্রশ্ন, থ্রি পূজারিন্স ছবিটির চিত্রকারকে? একটা নতুন প্রশ্ন। থ্রি পূজারিন্স ছবিটির চিত্রকারকে? যামিনী রায়, রাজা রবি বর্মা, গণেশ পাই, নন্দলাল বসু। তো এই ধরনের প্রশ্ন পিএসসি মিসলেনিয়াসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিএসসি মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিছু এরকম স্ট্যাটিক জিকে যেগুলো পরীক্ষা আসতে পারে। তো অপশন এ যামিনী রায়, সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে। চিত্রকার ছিলেন যামিনী রায়, মনে রাখবে অপশন এ সঠিক উত্তর আছে। আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? সহজ প্রশ্ন আছে এটা। আড়াই দিন কা ঝোপড়া, এই ঝোপড়া কোথায় অবস্থিত বলো? এটা নির্মাতাকে? নির্মাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক এটা নির্মাণ করেছিলেন এবং এটি আড়াই দিনে নির্মিত হয়েছিল এরকম একটা বলে তোমার ধারণা আছে। এবং এটি আছে আজমির, আজমির শহরে রয়েছে। আজমির শহরটা কোথায় বলতো? আজমির শহরটা কোন স্টেটে পড়ছে? রাজস্থান, রাজস্থানে পড়ছে। পরবর্তী প্রশ্ন বলো, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ক্রিকেট, ক্রিকেট স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত বলো? সহজ প্রশ্ন আছে। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম যেটি কোথায় অবস্থিত? বেঙ্গালোর, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, ছত্তিশগড়। প্রত্যেকে অ্যান্সার করো, সকলে শেষ পর্যন্ত কানেক্ট থাকো। বলো, কারেক্ট অ্যান্সার এখানে হয়ে যাবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কোথায়? তেলেঙ্গানা। তেলেঙ্গানার রাজধানী বলতে পারি হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অবস্থিত, ক্রিকেট স্টেডিয়াম। এবং হায়দ্রাবাদেই রয়েছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিমানবন্দরও রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটাও হায়দ্রাবাদে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, এটা রাজীব গান্ধী হবে। হ্যাঁ, ইন্ডিয়া ইন ডিস্ট্রেস গ্রন্থটি কার রচনা? প্রশ্নটা মনে রাখো, ইন্ডিয়া ইন ডিস্ট্রেস গ্রন্থটি কার রচনা? বইটি কার লেখা? শশী থারুর, নরেন্দ্র মোদী, এনসি চৌধুরী, নীরজ সি চৌধুরী নাকি মমতা ব্যানার্জি? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর এখানে হবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, সিস্টেলিথ, সিস্টেলিথ রাসায়নিক ভাবে কি? সিস্টেলিথ বলতে কি বোঝায়? এর রাসায়নিক নাম কি? সিস্টেলিথ একটা রাসায়নিক পদার্থ, ধর এটাকে কি বলা হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সালফেট। অর্থাৎ ক্যালসিয়াম আছে, এটা তুমি মনে রাখো। সিস্টেলিথ মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। অপশন বি সঠিক, অপশন বি সঠিক হয়ে যাবে, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এটা মার্কিং এ ভুল রয়েছে, সিলিকেট না। অপশন বি রাইট আছে। ঠিক আছে, এবং এর সংকেত হচ্ছে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। সাইন্যাপস হলো কি বলো? সাইন্যাপস হলো কি? দুটি অ্যাক্সনের মিলনস্থল, দুটি ডেনড্রাইটের মিলনস্থল। অ্যাক্সন ডেনড্রনের মিলনস্থল, দুটি কোষ দেহের মিলনস্থল। তো সাইন্যাপস বা স্নায়ু সন্ধি বলা হয়। এটি হচ্ছে কি? মানবদেহের স্নায়ুতন্ত্রের একক কি বলা হয়? নিউরন।
স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন, অসংখ্য নিউরন দিয়ে স্নায়ুতন্ত্রটা গঠিত হয়েছে। তো এই নিউরনের মধ্যে রয়েছে অ্যাক্সন ডেনড্রন সেকশন আছে। তো অ্যাক্সন এবং ডেনড্রনের মিলনস্থলকে বলা হচ্ছে সাইন্যাপস। অপশন সি এখানে কারেক্ট হয়ে যাবে। প্রোটিনের শনাক্তকরণ পরীক্ষা হলো কোনটি, অর্থাৎ কোন পরীক্ষা দ্বারা আমরা বুঝতে পারি যে এটা একটা প্রোটিন না অন্য কিছু, কার্বোহাইড্রেট, ফ্যাট। তো এই চিহ্নিতকরণ পরীক্ষা, প্রোটিন শনাক্তকরণ পরীক্ষার নাম কি? মলিসের পরীক্ষা, বিউরেট, ডিএনপি পরীক্ষা, বেনেডিক্টের পরীক্ষা। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বিউরেট পরীক্ষা। বিউরেট পরীক্ষা, a simple Biuret test definition is a chemical test that is used to detect and তোমার measure peptide bond, কতগুলি peptide bond আছে within a sample। ঠিক আছে, this can be used to reveal and measure protein within the same sample due to the protein being composed of amino acid which are bound together through পেপটাইড বন্ডস, অর্থাৎ পেপটাইড বন্ডস এর সাথে কিভাবে এটা আছে, তো সেটা চেক করার জন্য এই বিউরেট পরীক্ষা করা হয়। অর্থাৎ এক কথায় প্রোটিন শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে বিউরেট পরীক্ষা। জলের মধ্যে দাড়ি কামানোর বুরুশ, ঠিক আছে, এখানে প্রশ্নটা ভালো করে দেখো। জলের মধ্যে দাড়ি কামানোর বুরুশ ডোবানো আছে। বুরুশটি জলের বাইরে নিয়ে আসলে দেখা যায় এর চুলগুলি পরস্পরের কাছে এসেছে, এর কারণ কি? অর্থাৎ সেই দাড়ি কামানোর জন্য এরকম একটা বুরুশ ব্যবহার করা হয়, যেখানে কি থাকে, এরকম আর কি থাকে, তোমার বুরুশ বলা হয় এটাকে। শেভিং করার সময় এই যে শেভিং ক্রিম এখানে লাগিয়ে কি করা হয়, মুখে এরকম ঘষতে হয়, তার ফলে কি হবে, ফেনা তৈরি হবে। তো তো এই যে বুরুশ, এটা দেখা যাচ্ছে এটা যদি জলে ডোবানো হয়, হ্যাঁ, তো এটা কি হবে, এরকম যে গেট আপটা ছিল এটা এরকম এক প্রান্ত হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে ঘটনাটা, এটা হচ্ছে কিসের জন্য হয়, জলের পৃষ্ঠটানের জন্য হয়। সঠিক উত্তর এখানে কি হবে, জলের পৃষ্ঠটান। অপশন এ এখানে সঠিক উত্তর আছে। জলের পৃষ্ঠটান বা সারফেস টেনশনের জন্য জলের উপরিতল সবসময় একটা ছোট জায়গা তৈরি করতে চায়। ঠিক আছে, এবং উপরে একটা টান বল কাজ করে। এই পৃষ্ঠটানের এক্সাম্পল আরো অনেক দেওয়া যেতে পারে। যেমন তুমি বলতে পারো যে বৃষ্টির ফোঁটা গোলাকার কেন হয়, ঠিক আছে, কারণ হচ্ছে পৃষ্ঠটান। বা জলের মধ্যে বুদবুদ গোলাকার হয় কেন, ওটাও পৃষ্ঠটান। তাছাড়াও আমরা বলতে পারি পৃষ্ঠটানের জন্য অনেক সময় দেখা যায় পুকুর বা কোনো জলের উপর দিয়ে ছোট ছোট পোকা ওই জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ উপরে একটা লেয়ার তৈরি হয়, সেটা একটা টান বল কাজ করে, একটা আস্তরণ মতো তৈরি করে, তার কারণে এটা হয়। অনেক সময় দেখা যায় যে জলে তুমি আড়াআড়িভাবে একটা সূচ ফেলেছো, জলতলের উপরে খুব সুন্দর করে রেখেছো, ওই যে লোহার সূচটি জলে ভেসে আছে, একটা উপরি তল পাচ্ছে, সেই তলের উপর ভেসে আছে, এর কারণ হচ্ছে জলের পৃষ্ঠটান। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠানো হলে তার ওজন কি হবে, বাড়বে, কমবে, একই থাকবে, কোনোটিই নয়। বলো সঠিক উত্তর কি হবে? কোনো বস্তুকে আমরা যদি ভূপৃষ্ঠ, ধরো এটা, এর উপরে ওঠাতে থাকি, ধীরে ধীরে কি ঘটনা ঘটবে, তার ওজনটা কি হবে? ওজন কিন্তু কোন রকম পরিবর্তন হবে, অবশ্যই পরিবর্তন হবে, ওজন পরিবর্তন হতে পারে। ওয়েট, মানে হচ্ছে বস্তুর ভর ইনটু ত্বরণ। এটা ওজন লিখি তাহলে ভালো হবে বুঝতে। ওজন মানে হচ্ছে
ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, এখানে লেখাটাই ভুল হয়েছে, একটু সরিয়ে লিখি তাহলে ব্যাপারটা তুমি বুঝতে পারবে। ওজন মানে হচ্ছে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণ যত উপরে উঠবে তত কিন্তু কমবে, তাহলে ওজনটা কি হবে? ওজনটা কমবে। অভিকর্ষজ ত্বরণ আমরা লিখি কিভাবে? এটা W ইকুয়াল টু এম ইন্টু জি। অভিকর্ষজ ত্বরণের ভ্যালু পরিবর্তন হয়, তো এর কারণে দেখা যাবে কমবে, যত উপরে উঠবে অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকে। পৃথিবীর পৃষ্ঠে কিন্তু সব থেকে বেশি হয়। বলো, শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল? শ্রীকান্ত, পথের দাবি, পল্লী সমাজ, উপরে কোনোটি নয়। প্রত্যেকে অ্যান্সার করো, সকলে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। সেশনে যারা কানেক্ট আছো অবশ্যই সেশনটি লাইক করো, শেয়ার করো। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে পথের দাবি। পথের দাবি উপন্যাসে একটা বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন পাওয়া গেছে। বলো, মোচা, মোকা, যেটাকে স্পেলিংটা মোচা এরকম হয়, একটা সুপার সাইক্লোন যার নাম দিয়েছে কোন দেশ? তো এই মোজা ঘূর্ণিঝড় হয়েছিল 2023 সালে মে মাসে। 2023 সালের মে মাসে এই ঘূর্ণিঝড়টি মোটামুটি বাংলাদেশ এবং মায়ানমার, বাংলাদেশ ও মায়ানমারের দিকে হয়েছিল, উপকূলবর্তী এলাকায় মায়ানমার। তো এই ঝড়টির নাম দিয়েছিল ইয়েমেন। নাম কি? ইয়েমেন। ইয়েমেন দেশ এই ঝড়টির নামকরণ করেছিল। বলো, ভারতীয় রিজার্ভ ব্যাংক এর প্রতিষ্ঠার সালটি হলো কোনটি? রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1930, 35, 49, 51। সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে 1935 সালে। 1935-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা জাতীয়করণ হয় কত সালে? জাতীয়করণ হয়েছিল এটা কিন্তু 1949 সালের 1 জানুয়ারি। তাহলে দুটো বিষয় এখানে আমাদের মনে রাখতে হবে, যে আরবিআই যেটা ন্যাশনালাইজেশন হয়েছে 1949 সালে, বাট প্রতিষ্ঠিত আগে হয়েছিল 1935 সালে। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা, ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে বলতে হবে ভারতে আসেন? সকলে অ্যান্সার করো। ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন? তো সহজ প্রশ্ন আছে, এটা সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। তার সময় আসেন, তুগলক বংশীয় রাজা মোহাম্মদ বিন তুগলকের সময়। এবং তিনি কোন দেশ থেকে আসেন সেটাও পরীক্ষা আসে। তিনি এসেছিলেন মরক্কো থেকে। মরক্কো দেশটা কোন মহাদেশে পড়ছে বলতো? মরক্কো হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ, মরক্কো। আফ্রিকা মহাদেশের দেশ মরক্কো। তো মরক্কো থেকে ইবন বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। তো এই ইবন বতুতার লেখা একটা গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে কিতাবুল রেহেলা। নামটা মনে রাখবে, পরীক্ষা আসে। কোন দিনে সংবিধান দিবস পালিত হয়? ভারতবর্ষের সংবিধান দিবস পালিত হয় কোন দিনে? বলো, সঠিক উত্তর কি হবে? সহজ প্রশ্ন। সংবিধান দিবস যেদিন সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে আমরা জানি সংবিধান গৃহীত হয়। ওই দিনটাকে মাথায় রেখেই এই দিন পালিত হয় সংবিধান দিবস। আর 26শে জানুয়ারি যেটা চালু হয়েছিল ওই দিন আমরা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে পালন করি। একটি ভারী বস্তু এবং একটি হালকা বস্তু একই গতিশক্তি নিয়ে আছে, এর একই গতিশক্তি আছে, তাহলে এখানে কোনটি সঠিক হবে? ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে, হালকা বস্তুটির অধিক ভরবেগ থাকবে।
দুটি ভরবেগ সমান হবে, দুটির একটি কৌণিক ভরবেগ থাকবে। আচ্ছা, ভরবেগ এবং গতিশক্তি দুটোর পার্থক্য আছে। গতিশক্তি একই, মানে কি? গতিশক্তি রাশি হচ্ছে হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার, গতিবেগের স্কোয়ার, অর্থাৎ হাফ mv স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তি। আচ্ছা, ভরবেগ মানে হচ্ছে বস্তুর ভর তার সঙ্গে বেগ। এখন যদি তোমাকে এরকম বলে দেওয়া হয় ভারী বস্তু এবং হালকা বস্তুর গতিশক্তি একই, সেম গতিশক্তি আছে, আমরা জানি না ভারী বস্তুর ওজন ভর কত, এবং আমরা জানি না যে হালকা বস্তুর ভর কত। একটা বোঝা যাচ্ছে একটা হালকা একটা ভারী, কিন্তু গতিটাও বলা নেই। গতিশক্তি যদি সেম হয়ে যায় তাহলে এটা বুঝতে হবে যে ভারী বস্তুটির গতিটা কম, নয়তো সমান হবে না। ধরো একটা জিনিস আমি ক্যালকুলেশনের সাপেক্ষে একটা যদি চিন্তা করি, ধরো ভারী বস্তুটার ভর, কথার কথা, 16 কেজি, আর হালকা বস্তুর ভর ধরলাম 9 কেজি। এবার তোমাকে আমি বললাম যে ভারী বস্তুর গতিবেগ ধরলাম তোমার ভারী বস্তুর গতিবেগ ধরো 3 মিটার পার সেকেন্ড, আর হালকা বস্তুর গতিবেগ ধরো 4 মিটার পার সেকেন্ড। তাহলে এবার তুমি দেখো যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এদের গতিশক্তিটা একই হচ্ছে কিনা। 4 4 16 ইন্টু 9 আর 16 ইন্টু 9। দেখো এখানে এটা হালকা বস্তু বললাম, তাহলে এর গতিশক্তি কত হচ্ছে? হাফ ইন্টু ভর 16 ইন্টু 3 স্কোয়ার 9 এটা। আর এখানে এর গতিশক্তি কি করে হচ্ছে? হাফ ইন্টু ভর হচ্ছে 9, গতিশক্তি হচ্ছে 16, 4 স্কোয়ার, 9 ইন্টু 16। দেখো ভি স্কোয়ার রয়েছে, তাহলে এখানে 3 স্কোয়ার, এটা হচ্ছে ভেলোসিটি v1, এটা ধরো v2 ধরলাম। তাহলে গল্পটা কি বুঝতে পারছো? ছোট করে লেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তাহলে এই যে ক্যালকুলেশনটা আমরা করতে চাইছি, এখানে আমি ক্যালকুলেশন ম্যাথামেটিক্যালি ইকুয়াল করছি, গতিশক্তিটা যেহেতু একই বলছি, একটা জাস্ট দেখছি চেক করে। তাহলে এবার আমি কি বলবো, ভরবেগটা কার বেশি হচ্ছে? দেখো ভারী বস্তুর ভরবেগ কত? ভারী বস্তুর ভরবেগ আমি জাস্ট ক্যালকুলেশন করে দেখাচ্ছি, তোমাদের মাথায় আর কোনো রকম কি হবে না, ফ্র্যাকশন হবে না। ভর কত? ভারী বস্তুর ভর হচ্ছে 16 আর গতিবেগ 3। তাহলে কত হচ্ছে? 3 16 48 একক। যাই হোক ধরলাম। হালকা বস্তুর ভরবেগ কত? হালকা বস্তুর ভরবেগ কত? হালকা বস্তুর ভর কত? হালকা বস্তুর ভর ধরলাম 9 কেজি, গতিবেগ কত? 4 ধরলাম, তাহলে 4 9 36। তাহলে এখানে যে ক্যালকুলেশনটা এসছে, ভরবেগ কার বেশি হলো? ভারী বস্তুর ভরবেগ বেশি হয়েছে। দেখো ভালো করে খেয়াল করো, ভারী বস্তুর ভরবেগটা বেশি হয়েছে আর এটা হচ্ছে কম, 36। উত্তর কি হবে? উত্তর হবে ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে, অপশন এ। এখানে আমার মার্কিং এ ভুল রয়েছে, ঠিক আছে? অপশন এ কারেক্ট হয়ে যাবে। ওকে, এটা কিন্তু হবে না, ঠিক আছে? একটা জিনিস বুঝতে পারছি, ভর ইন্টু বেগ, ভর কার বেশি? ভারী বস্তুর। তাহলে ভর বেশি আর ভরবেগ বেশি হবে, কারণ এখানে বেগটা স্কোয়ার নেই, এখানে বেগটা ডাইরেক্ট বেগ, আর এখানে বেগটা কি হচ্ছিল? স্কোয়ার হচ্ছিল, ঠিক আছে? চলো, ডিএনএ এর ক্ষেত্রে পিরিমিডিন বেসগুলি হলো কত? এই বেসগুলি হলো কি কি? ডিএনএ, ডিএনএ ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ কে তোমার যেটা জিনের মধ্যে থাকছে, ডিএনএ
জিন, একই কথা প্রায়। তো একে বলা হয় যে বংশগতির ধারক এবং বাহক। তো ডিএনএর প্রিমিডিন বেস হচ্ছে থায়ামিন এবং সাইটোসিন, আর একটা হচ্ছে পিউরিন বেস, সেটা হচ্ছে সাইটোসিন আর থিয়ামিন, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, এটা হচ্ছে পিউরিন বেস। বলো, খুব ভাইরাল প্রশ্ন আর কি। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? 1911, 1896, 1907, 1886। সঠিক উত্তর কি হবে এখানে? 1896 সালে কলকাতা অধিবেশনে। ভারতে প্রথম ইংরাজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন? ভারতে প্রথম সংবাদপত্র চালু হয় কত সালে বলতে পারবে? প্রথম সংবাদপত্র চালু হয় সেটি হচ্ছে 1780 সালে। 1780 সালে চালু হয়েছিল। নামটা ছিল কি? বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট। কোন ভাষায়? ইংরেজি ভাষায়। কোথা থেকে? কোথা থেকে? কলকাতা থেকে। পত্রিকাটি দৈনিক ছিল, সাপ্তাহিক না মাসিক? এটা ছিল সাপ্তাহিক পত্রিকা, উইকলি পেপার, সাপ্তাহিক পত্রিকা। কে চালু করেছিলেন? জেমস আগস্টাস হিকি। হিকির গেজেট, বেঙ্গল গেজেট। তাহলে এই হচ্ছে ইনফরমেশন টোটাল। ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা বেঙ্গল গেজেট 1780 সালে প্রকাশিত হয় কলকাতা থেকে, যেটা ছিল একটা সাপ্তাহিক পত্রিকা। ইঞ্জিনের রেডিয়েটর ঠান্ডা করার জন্য জল ব্যবহার করা হয় কেন? বলো, জল কেন ব্যবহার করা হয়? কারণ জলের নিম্ন স্ফুটনাঙ্ক, জলের উচ্চ আপেক্ষিক তাপ, কম ঘনত্ব, সহজলভ্য। তো সহজলভ্য মানে সহজেই পাওয়া যায়। সহজে পাওয়া যায় অবশ্যই সঠিক আছে, কিন্তু সহজে অনেক কিছুই পাওয়া যায়। ওকে, তো এখানে ব্যাপারটা হচ্ছে উচ্চ আপেক্ষিক তাপ। জলের উচ্চ আপেক্ষিক তাপ হয় জল সহজে, ঠান্ডা জল সহজে গরম হবে না, আবার গরম জল সহজে ঠান্ডা হয় না। যেমন একই কথা তোমাকে যদি বলা হয় যে সেক দেওয়ার বোতলে, সেক দেওয়ার বোতলে গরম জল কেন ব্যবহার করা হয়? গরম জল কেন ব্যবহার করা হয়? উত্তর কিন্তু সেম উত্তর। উত্তর কি হবে? উত্তর একই হবে। কারণ জলের আপেক্ষিক তাপটা সব থেকে বেশি, তার কারণে এই তাপটা সব ধরে রাখতে পারে বেশি সময়। অর্থাৎ ঠান্ডাটা বেশি সময় ধরে রাখতে পারে, ঠান্ডা জল হলে ঠান্ডা ধরে রাখবে, এবং গরম জল হলে গরমটাকে অনেক সময় ধরে রাখতে পারে। বলো, 15 গ্রাম বরফকে সম্পূর্ণ জলে পরিণত করতে গেলে ন্যূনতম কত ক্যালোরি তাপ ব্যয় করতে হবে? একটা সহজ প্রশ্ন, একটা অঙ্কের প্রশ্ন। এগুলো কমন সেন্স থেকে করতে পারবে, একটু জাস্ট জানতে হবে যে বরফ গলনের লিন তাপটা কত। এখানে লাগবে হচ্ছে লিন তাপ। তোমাকে বলতে হবে যে বরফ গলনের লিন তাপ কত। গলনের লিন তাপ কত? উত্তর কি হবে? প্রত্যেকে তোমরা জানো 80 ক্যালোরি। 80 ক্যালোরি প্রতি গ্রাম। অর্থাৎ প্রতি গ্রাম বরফ সেটাকে জলে পরিণত করতে গেলে আমাদের 80 ক্যালোরি তাপ দিতে হবে। তাহলে এখানে কত গ্রাম বরফ রয়েছে? 15 গ্রাম বরফ তুমি জলে পরিণত করতে চাচ্ছ, প্রতি গ্রামের জন্য 80, 15 × 80, 8 15 120, 1200 ক্যালোরি তাপ লাগবে। সহজ ক্যালকুলেশন, একদম সিম্পল ক্যালকুলেশন। 1200 ক্যালোরি। বোঝা গেল? আমাদের কোনটি জানতে হচ্ছে এখানে? বরফ গলনের লিন তাপ কত। বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম।
প্রত্যেকে তোমরা দেখে রাখো আমাদের ডাব্লিউবিপি ফাউন্ডেশন ব্যাচ যেটা চলছে অলরেডি। যদি ভর্তি হতে চাও এখনই ভর্তি হয়ে যাও, এবং এখানে তোমরা ফুল সিলেবাস কভারেজ পাবে। যে কোনো পরীক্ষা দিতে গেলে একটা কোর্স তুমি করো, দেখবে টোটাল সিলেবাসটা তুমি আর কভার হয়ে যাচ্ছে, কিভাবে কি পড়তে হবে, কোন জায়গায় কতটুকু পড়তে হবে, ঠিক আছে, কোন কোন প্রশ্নগুলো বেশি হাইলাইট করতে হবে, ইম্পর্টেন্ট কোন জায়গাগুলো তুমি বুঝতে পারবে। একটা গাইডেন্সে থাকলে তোমার চলার পথটা সুবিধা হবে। একটা সময় কি, একটা জিনিস তুমি খেয়াল করবে, যখন কোনো কেউ ট্যুরে যায় কি করে, একটা গাইডেন্স থাকলে ভালো হয়, তাই না? তাহলে সে ওই জায়গাটা জানে, বোঝে, ঠিকঠাক জায়গায় যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবে, পৌঁছে দেবে, তোমার কোনো আলাদা হেডেক নেই। তোমাকে একটু পে করতে হবে জাস্ট, বাট তোমার আদার্স কোনো চিন্তা নেই একটা গাইডেন্সের মধ্যে থাকলে। তো এরকম পড়াশুনো তাই চাকরি বাকরি, এই যে লাইন তুমি চাকরির জন্য চেষ্টা করছো, একটা অনিশ্চিত জায়গা, কিন্তু এখানেও অনেকে চাকরি করছে, পাচ্ছে। তো সেখানে আমরা কিন্তু পরীক্ষা অনুযায়ী সেভাবে পড়াচ্ছি, কোনটা কোন জায়গায় পড়তে হবে, কোন পরীক্ষায় কোনটাকে বেশি পড়তে হবে, কোন চ্যাপ্টার কোন বিষয় থেকে বেশি পড়তে হবে, ইম্পর্টেন্ট কোন জায়গাগুলো, সেগুলো তুমি অত ভালো বুঝবে না, সেগুলো আমাদের উপর ছেড়ে দাও, তাই না? পরীক্ষা তুমি দেখে নাও, লাস্ট যে কটা পরীক্ষা হয়েছে, আমরা যেগুলো কোচিং করিয়েছি, প্রশ্নপত্র কেমন কি কমন এসছে, তোমরা নিজেরাই ওই যে অ্যান্সার কিতে গিয়ে দেখে নিতে পারবে। ওই ভিডিও গিয়ে তোমরা সচক্ষে দেখে নাও, আমাদের কিছু বলতে হবে না। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। যে যন্ত্রের দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় তা হলো কোনটি? আচ্ছা, এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ফ্যাদোমিটার। এই যে ফ্যাদোমিটার যন্ত্রে সমুদ্রের গভীরতাটা নির্ণয় করছি, কি এখানে ব্যাপারটা কি কাজে লাগানো হয় বলতো? এখানে যে বিষয়টা কাজে লাগানো হয় শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলন, এই যে ধর্মটাকে কাজে লাগিয়ে ফ্যাদোমিটার যন্ত্রে কি করা হচ্ছে, শব্দের প্রতিফলন ধর্মটাকে কাজে লাগানো হয়। ঠিক আছে, এইভাবে গভীরতা নির্ণয় করা হয়। এগুলো তোমরা জানো, হাইগ্রোমিটারে বাতাসের আর্দ্রতা, ম্যানোমিটার আবদ্ধ গ্যাসের চাপ, পাইরোমিটারে উচ্চ উষ্ণতা পরিমাপ করা হয়। বলো, ব্রাশ সংকর ধাতুটি কি দিয়ে তৈরি? ব্রাশ মানে কি? এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার করবে তবুও ভুল হবে, একটা জিনিস গুলিয়ে যাবেই যাবে। তোমাকে পিতল এবং ব্রোঞ্জ যদি বলা হয়, পিতল কি ব্রোঞ্জ কি, এই জায়গা নিয়েই তো গন্ডগোলটা বাঁধে। পিতল এবং ব্রোঞ্জ, পিতল মানে ব্রাশ, মানে তামা এবং দস্তা, পিতল মানে কিন্তু ব্রাশ, ইংরেজিতে বলা হচ্ছে ব্রাশ। এটা হচ্ছে তামা দস্তা, তামা দস্তা। আর ব্রোঞ্জ মানে হচ্ছে তামা টিন, তামা প্লাস টিন। বলো, শুষ্ক বরফের সংকেত কি? শুষ্ক বরফ, ড্রাই আইস। সহজ প্রশ্ন এবং এগুলো পরীক্ষা আসে। ড্রাই আইস মানে হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন CO2। কিন্তু রাসায়নিক সংকেত যদি বলে কঠিন, তুমি কিভাবে লিখবে? এটাকে তোমাকে CO2ই লিখতে হবে। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি ধাতু নয়? কোনটি ধাতু, কোনটি অধাতু, কোনটি ধাতু কল্প? মৌলিক পদার্থকে আমরা তিনটি ভাগে ভাগ করি। কি পদার্থ? মৌলিক পদার্থ। একটা হচ্ছে ধাতু, একটা অধাতু, একটা ধাতু কল্প। ওকে, তো এখানে সবগুলো কোনোটাই ধাতু নয়, কোনোটাই ধাতু নয়, সবগুলি। যদি বলো ধাতুর এক্সাম্পল কি হবে? লোহা, নিকেল, দস্তা, তামা, এগুলো সব ধাতু। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। তোমাদের গতকালের একটা হোমওয়ার্ক ছিল, বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর মনে রাখবে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি। আজকের হোমওয়ার্ক এটা হবে যে রক্তের উপাদানের মধ্যে প্লাজমার পরিমাণ কত? ঠিক আছে, প্রত্যেকে এটা হোমওয়ার্ক করবে। যারা কানেক্ট আছো একটু জানিয়ে দেবে যে 26-এর মধ্যে তোমার স্কোর আজকে কত হলো, জানিয়ে দেবে। আমাদের প্রত্যেক ক্লাস তোমরা ইউটিউবে এবং পেড কোর্স যেগুলো TWS একাডেমিতে পাবে, ইউটিউবের ক্লাসগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমাদের দুটো চ্যানেল প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, সেশনটা এখানে আমি এন্ড করছি। প্রত্যেকে যারা কানেক্ট ছিলে, যেগুলো শিখতে পেরেছো নতুন জিনিস, সেগুলো নোট করে নাও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে। সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। ওকে, চলো ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।